আমার নাম রঞ্জন। বিয়ের ঠিক 2 মাস পরেই আমি বিদেশে চলে এসেছি। কিন্তু এখানে এসে যখনই বাড়িতে ফোন করতাম, মা আমার বউয়ের সম্পর্কে খারাপ খারাপ কথা বলতে শুরু করতেন। মায়ের কথা শুনে আমি অবাক হয়ে ভাবতাম, হঠাৎ করে আমার বউয়ের হলোটা কি যে আমার মা তার বিরুদ্ধে এমন অভিযোগ করতে থাকেন। ধীরে ধীরে আমি মায়ের কথায় বিশ্বাস করতে শুরু করলাম, আর একসময় বউকে ফোন করাও বন্ধ করে দিলাম। 4 বছর পর যখন দেশে ফিরলাম, তখন আমার বউকে দেখে আমি হতবাক হয়ে গেলাম, কেননা সে একেবারে শুকিয়ে কঙ্কালসার হয়ে গেছে। পরের দিন নবরাত্রি ছিল, তাই আমার বউ পুরো 9 দিন উপবাস রেখেছে শুনে তাকে আশীর্বাদ করতে তার ঘরে গেলাম। কিন্তু সেখানে গিয়ে যা দেখলাম তাতেই আমার চোখ ছানা ভরা হয়ে গেল। কেননা আমার বয়স যখন 25 বছর, তখন মা আমার সামনে 2টি মেয়ের ছবি রেখে বলেন, এই 2 জনের মধ্যে একজনকে পছন্দ করো, তার সাথে আমি তোর বিয়ে দিয়ে দেব। আমি ছবি দুটো ভালো করে দেখলাম। তাদের মধ্যে একজন খুবই সুন্দরী এবং ফর্সা, আর একজন একটু শ্যামলা, তবে তার চোখ দুটো অসম্ভব সুন্দর এবং মুখভঙ্গি খুবই নিষ্পাপ। আমি শ্যামলা মেয়েটির ছবি তুলে মাকে জিজ্ঞাসা করলাম, মা, এই মেয়েটি কে? আমার কথা শুনে মা অবাক হয়ে বললেন, তুই ফর্সা মেয়েটিকে ছেড়ে এই মেয়েকে কেন বেছে নিচ্ছিস? আমি বললাম, মা, একে খুব নিষ্পাপ লাগছে। বাড়িতে এলে এ তোমাদের সাথে খুব সহজেই মানিয়ে নিতে পারবে। আমি চাই না মা আর বউয়ের মধ্যে যুদ্ধ হোক, তাই আমি এমন একজন বউ চাই যে খুব নম্র আর ভদ্র হবে। আমার কথা শুনে মা হেসে বললেন, তুই একদম ঠিক কথা বলছিস। এই মেয়েটি অনাথ, তার বাবা মা কেউ নেই। তার কাকা কাকিমা শুধু তার বিয়ে দিয়ে দায় সারতে চায়। তাই তোর যদি পছন্দ হয় তাহলে আমি এই সম্পর্কটা পাকা করে দিই। সত্যি বলতে কি, আমার প্রথমে ফর্সা মেয়েটিই পছন্দ হয়েছিল, কিন্তু আমার মনে হলো ফর্সা মেয়ে এলে হয়তো মায়ের সঙ্গে ঝামেলা করতে পারে। যখন আমার বোনেরা শুনল আমি শ্যামলা মেয়েটিকে পছন্দ করেছি, তখন তারা প্রথমে অবাক হলেও পরে খুশিই হয়। মা আমার বিয়ে ঠিক করে ফেলে, আর কাকতালীয়ভাবে যেদিন ওই মেয়ের সঙ্গে আমার বিয়ে ঠিক হয়, সেদিনই বহু বছর ধরে ঝুলে থাকা আমার ভিসা পাস হয়ে যায়। আমি জার্মানিতে একটা ভালো চাকরি পেয়ে যাই, যেটা শুনে মেয়ের কাকা কাকিমা অবাক হয়ে যায়। বিদেশে আমাকে খুব তাড়াতাড়ি যেতে হতো, তাই খুব সাধারণভাবে গীতাকে বউ করে বাড়িতে নিয়ে আসি। বাসরাতে প্রথমবার আমি গীতাকে সামনাসামনি দেখি। সে শ্যামলা হলেও সত্যিই খুব সুন্দরী ছিল। তাকে দেখে আমার মনে হলো আমি সঠিক সিদ্ধান্তই নিয়েছি। গীতা খুবই ভালো এবং আমাদের বাড়ির জন্য খুবই লাকি, কেননা ঠিক যেদিন তার সঙ্গে আমার বিয়ের কথা পাকা হয়, সেদিনই বহু বছর ধরে ঝুলে থাকা আমার ভিসা পাস হয়ে যায়। আসলে বহু বছর ধরে আমি বিদেশে চাকরি করার চেষ্টা করছিলাম, কিন্তু প্রতিবারই ভিসা নিয়ে কোনো না কোনো সমস্যা হয়ে যেত। কিন্তু এই সম্পর্ক পাকা হতেই যেন ভাগ্য খুলে গেল, আর আমার ভিসা মঞ্জুর হয়ে জার্মানিতে খুব ভালো একটা চাকরিতে সুযোগ পেয়ে গেলাম। যেহেতু আমাকে তাড়াতাড়ি বিদেশ যেতে হতো, তাই মা বিয়ের জন্য খুব জোর দিলেন এবং একেবারে সাধারণভাবে আমাদের বিয়ে হলো। আর আমি গীতাকে বউ করে বাড়িতে নিয়ে এলাম। বাসরাতে আমি প্রথম গীতাকে সামনে থেকে দেখলাম। তাকে দেখে সত্যিই অবাক হয়ে গেলাম, কেননা সে শ্যামলা হলেও অসম্ভব সুন্দরী ছিল। গীতাকে দেখে আমার মনে দৃঢ় বিশ্বাস জন্মালো যে সত্যিকারের সৌন্দর্য গায়ের রঙে নয়, বরং মানুষের স্বভাবে হয়। তার সৌন্দর্য শুধু বাহ্যিক ছিল না, তার ব্যবহারেও অপূর্ব মাধুর্য ছিল। বাসরাতে আমি গীতার কাছে প্রতিজ্ঞা করলাম যে আমি তাকে জীবনের সব সুখ দেব। আমার কথা শুনে তার চোখে জল চলে আসে। এরপর সে বলে, মা বাবার মৃত্যুর পর থেকে আমি কেবল বেঁচেই আছি, সে অর্থে জীবন কাটাতেই পারিনি। জীবনে প্রতিটি সম্পর্কই আমাকে কেবল ব্যবহার করেছে, তাই এখন আর কারো কাছ থেকে কিছু আশাও রাখি না। ভগবান আমার কপালে শুধু দুঃখই লিখে পাঠিয়েছেন। তার কথা শুনে আমি তাকে আশ্বাস দিলাম যে আমি জীবনে কখনো তাকে কষ্ট দেব না। যদিও সে এতদিন জীবন থেকে ভালো কিছু আশাই করতো না, কিন্তু আমার কথার আন্তরিকতা তাকে বিশ্বাস করতে বাধ্য করে। ওর কাকার বাড়িতেও ও প্রায় দাসীর মতো জীবন কাটিয়েছে, তাই শ্বশুর বাড়িতে আসার সময়ও ওর বিশ্বাস ছিল না যে কোনো অনাথ মেয়েকে কেউ ভালোবাসতেও পারে।
কিন্তু আমার কথায় সে বিশ্বাস করে। আমার হাত ধরে উজ্জ্বল চোখে আমার দিকে তাকিয়েছিল। বাসর রাতটা সত্যিই খুব সুন্দর ছিল। তারপর কয়েকদিন আমরা একে অপরের সঙ্গে আনন্দে কাটালাম। গীতা ধীরে ধীরে আমাকে তার মনের সব কথা বলতে শুরু করেছিল। সেই সব কথাও বলতে শুরু করেছিল যেগুলো সে এত বছর ধরে মনের মধ্যে চেপে রেখেছিল। আমি খুব মনোযোগ দিয়ে তার সব কথা শুনতাম। গীতা খুবই ভালো এবং বুদ্ধিমতী মেয়ে। সে সবসময় সম্মান দিয়ে কথা বলতো, কখনো রাগ করতো না। এভাবেই দেখতে দেখতে 1 মাস কেটে গেল। তারপরে সেই দিন এসেই গেল যেদিন আমাকে জার্মানিতে পাড়ি দিতে হতো। এই দিনের জন্যই আমি বহু বছর ধরে অপেক্ষা করছি, কিন্তু এখন মনে হচ্ছে আমি আর যেতে চাই না। গীতাকে ছেড়ে যাওয়ার মনই করছিল না। আমার যাওয়ার দিন এগিয়ে আসাতে পুরো বাড়িতেই একটা বিষণ্ণতা ছেয়ে গিয়েছিল। কিন্তু আমার যাওয়ার সাথে পুরো বাড়ির ভবিষ্যৎ জড়িত। এক বোনের বিয়ে দেওয়া এখনও বাকি ছিল। বড় 2 বোনের বিয়ে হয়ে গেছে। এক ভাই ছিল, তাকে প্রতিষ্ঠিত করতে হবে। তারপর নিজের জন্য একটা বাড়িও বানাতে হবে। যেমন করে আমি শৈশবে অভাব অনটনের মধ্যে দিয়ে বড় হয়েছি, আমার সন্তানরা তেমন অভাব অনটনের মধ্যে বড় হোক আমি চাই না। আমি চাইতাম জার্মানির উপার্জনের টাকা দিয়ে এখানে একটা ব্যবসা দাঁড় করিয়ে ফিরে আসব। আর এই প্রতিশ্রুতি আমি গীতাকে দিলাম যে আমি 4-5 বছরের মধ্যেই ফিরে আসব। এর উপরে আর কখনো তাকে ছেড়ে বিদেশে যাব না। গীতা এই প্রতিশ্রুতির ওপর বিশ্বাস রেখে চোখে জল নিয়ে আমাকে বিদায় জানালো। জার্মানিতে আসার পর 1 সপ্তাহ কেটে গিয়েছে, কিন্তু আমি এখনও বাড়িতে ফোন করতে পারিনি। শুধু পৌঁছে গেছি এই খবরটা দিয়েছিলাম। 1 সপ্তাহ পরে যখন আমি পুরোপুরি সেট হয়ে গেলাম, তখন আমি বাড়িতে ফোন করলাম। ঠিক করে রাখলাম ফোন করে মায়ের সাথে কিছুক্ষণ কথা বলার পরে গীতার সাথে কথা বলবো এবং তাকে বলবো তাকে ছাড়া আমি ভীষণ একা অনুভব করছি আর তাকে আমার ভালোবাসার কথা জানাবো। কিন্তু ফোন ধরার পর মা কাঁদতে কাঁদতে যা বলল তাতে আমি হতভম্ব হয়ে গেলাম। কেননা মায়ের কথা জানতে পারলাম আমার আসার পরে গীতার ব্যবহার বদলে গেছে। সে নাকি সবাইকে কথা শোনায়, আমার বোনদের দিয়ে কাজ করায়। তার উপর তাদের বলে তোমরা আমার স্বামীর টাকায় চলছো, তাই আমার কথা তোমাদের সবাইকে শুনে চলতে হবে। মা আরও বলেন, বাবা দয়া করে তুই গীতাকে অ্যাকাউন্ট খুলতে বল আর টাকা সরাসরি ওর অ্যাকাউন্টেই পাঠাস। তোর বোনেদের টাকার দরকার হলে গীতার কাছ থেকে চেয়ে নেবে। এই বাড়ির সমস্ত দায়িত্ব আমি ওর হাতে ছেড়ে দিয়েছি। আমি তো বুড়ি মানুষ, এক কোণে পড়ে থাকবো। আমার আর টাকার কিসের দরকার? এখন এই বাড়ির মালকিনও যেন তোর বউ, কারণ তুই ইনকাম করছিস আর আমরা সবাই তোর গোলাম। কান্না করতে করতে মায়ের বলা এসব কথা শুনে আমার শরীর জ্বলে উঠল। আর আমি রাগে ফেটে পড়ে বললাম, গীতার নামে কোনো অ্যাকাউন্ট খোলা হবে না। তুমি বাড়ির বড়, তাই আমি টাকা তোমাকেই পাঠাবো। তুমি কিভাবে খরচ করবে সেটা তোমার ব্যাপার। গীতা এখনও কম বয়সী, গৃহস্থালির কোনো অভিজ্ঞতা নেই, তাই তুমি সংসার চালালে আমি নিশ্চিন্তে থাকতে পারবো। আর আমি এটা কোনো মতে সহ্য করতে পারবো না যে আমার বোনেরা টাকার জন্য আমার বউয়ের কাছে হাত পাতবে। এছাড়াও আমি আরও বললাম, মনে হয় গীতার মাথা খারাপ হয়ে গেছে, ও তো আগে এরকম ছিল না। তখন মা বলল, হ্যাঁ আমারও তাই মনে হতো, কিন্তু তোর যাওয়ার পর ও এখন যেন সিংহী হয়ে উঠেছে। এ কথা শুনে আমি মাকে বললাম, আমাকে গীতার সঙ্গে কথা বলিয়ে দাও। অনেক অনুরোধের পর কেবল 2 মিনিটের মতো কথা হলো, তাও খুব কষ্টে। সেই কথোপকথনের বেশিরভাগ সময়ে আমি গীতাকে রেগে বকা দিলাম এবং বললাম সে যেন মা ও সবার যত্ন নেয়, তাদের সঙ্গে ভালো ব্যবহার করে। আর এটাও বলে দিলাম যে আমার ছোট বোন এখনও পড়াশোনা করছে, তাকে কোনো কাজে জড়াবে না। বাড়ির সব কাজ তুমি নিজেই করবে, ওকে ভালোভাবে পড়াশোনা করতে দাও। আমার কথা শুনে গীতা একেবারে স্তব্ধ হয়ে গিয়েছিল। ও তো আমার ভালোবাসার কথা শোনার অপেক্ষায় ছিল। ও জানতেই পারেনি যে আমার মা তার বিরুদ্ধে আমার মনে কত কি বিষ ঢেলে দিয়েছে। আমার রাগ আর কথার তীব্রতা গীতার মন ভেঙে দিয়েছিল। তার ঠোঁট কেঁপে উঠে থেমে গিয়েছিল। সে চুপচাপ আমার কথা শুনে নিয়েছিল, আমাকে একটুও অভিযোগ করেনি। এরপর থেকে প্রতিবার এমনই হতে লাগলো। আমি যখনই বাড়িতে ফোন করতাম, মা অনেকক্ষণ পর গীতার সঙ্গে কথা বলার সুযোগ দিতেন।
তার আগে মা আমার মনে গীতার ব্যাপারে এত বিষ ঢালতেন যে আমি ওর সঙ্গে ভালোভাবে কথা বলতেই পারতাম না। সব সময় রেগে গিয়ে কঠিন ভাষায় কথা বলতাম। ভালোভাবে কথা বললেও শুধু খোঁজ খবর নিয়েই থেমে যেতাম, তার বেশি কিচ্ছু বলতে পারতাম না। এভাবেই আমাদের সম্পর্ক চলতে লাগলো। তারপর 3 মাস পর একদিন মা জানালেন যে আমি বাবা হতে চলেছি। এই খবর শুনে আমি হতবাক হয়ে গেলাম। তখন মা বললেন, আমি তো শুরুতেই তোকে বলতে চেয়েছিলাম, কিন্তু বলতে ভয় লাগছিল। যদি তুই চিন্তায় পড়ে যাস আর সন্তানের স্বপ্ন দেখা শুরু করিস, কিন্তু তারপরে যদি কিছু হয়ে যায় তাহলে তোমার মন ভেঙে যাবে। তাছাড়া তোর স্ত্রী তো প্রথম থেকেই এই সন্তানকে রাখতে চায় না, সব সময় এমন কাজকর্ম করে যেন বাচ্চা নষ্ট হয়ে যায়। তাই আমি ভয়ে কিছুই বলিনি। কিন্তু এখন 3 মাস কেটে গেছে, তাই তোকে জানালাম। আমি বাবা হওয়ার খবর শুনে খুব খুশি হলাম, কিন্তু একই সঙ্গে চিন্তায় পড়ে গেলাম যে গীতা কি সত্যি এই সন্তান চায় না। এরপরে আমি মাকে বললাম, আমাকে গীতার সঙ্গে কথা বলিয়ে দাও। এই প্রথম আমি গীতার সঙ্গে সুন্দর করে কথা বললাম, কিন্তু সে শুধু হ্যাঁ হু বলে যাচ্ছিল, এর বেশি কিছুই বলছিল না। তাই আমার মায়ের কথাই মনে পড়ে গেল। মনে হলো সত্যিই হয়তো গীতা এই সন্তান চায় না। এরপরে মা আবার ফোন হাতে নিলেন এবং বললেন, গীতা নিজের যত্ন নেয় না, বাইরে সব অদ্ভুত অদ্ভুত খাবার খায়। আমি তাকে অনেকবার বলেছি এমন কিছু খেও না যা বাচ্চার ক্ষতি হতে পারে, কিন্তু ও আমার কথা শোনেই না। তাই তুই ওকে বোঝা। মা আবার গীতাকে ফোন দিলে আমি রেগে বললাম, আমি আমার সন্তানের কোনো ক্ষতি সহ্য করব না। তাই মা যা খেতে বলবে তাই খাবে, বাইরের কিছু খাবে না। গীতা আমার কথা শুধু বলল, আচ্ছা ঠিক আছে। তারপর ফোন কেটে দিল। এভাবেই আরও কয়েক মাস কেটে গেল এবং পুরো 9 মাস পরে আমি বাবা হওয়ার সুখবর পেলাম। আমাদের বিয়ের 1 বছর পরেই আমি সন্তানের বাবা হয়ে গেছি। এই খবর শুনে আমি বাড়িতে আসতে চাইতাম, কিন্তু আমার যেহেতু 4 বছরের কন্ট্রাক্ট ছিল, তাই তার আগে আমি ফিরতে পারছি না। মাঝে মধ্যে মায়ের কাছে অনুরোধ করতাম, আমি ছেলেকে দেখতে চাই। তখন মা ফোনটা ভিডিও কলে লাগিয়ে ছেলেকে দেখাতো। ওর নিষ্পাপ মুখ দেখে আনন্দে আমার মন ভরে যেত। গীতার সাথে কথা হতো না বললেই চলে। ওর প্রতি আমার মনে একরকম বিরক্তি কাজ করছিল। হয়তো এর পিছনে কারণ হলো আমার কাছে গীতার বিরুদ্ধে মায়ের প্রতিনিয়ত বিষ ঢালা। এই 4 বছরে আমি প্রচুর টাকা মায়ের কাছে পাঠিয়েছি। আশা ছিল ফিরে এসে ওই টাকাতেই ব্যবসা শুরু করব। কিন্তু যখন আমি ফেরার কথা তুললাম, তখন মা জানালেন, সব টাকা তো তোর বউ আর সন্তানের পিছনেই খরচ হয়ে গেছে। মা আরও বললেন, তুই যদি ছুটিতে আসতে চাস তবে আসতে পারিস, কিন্তু একেবারে চলে আসিস না। আমার মায়ের কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম, কেননা আমি তো গীতাকে কথা দিয়েছিলাম যে 4 বছরের মধ্যে ফিরে আসব। এছাড়াও এই কয় বছরে আমি মায়ের কাছে প্রায় 50 লক্ষ টাকা পাঠিয়েছি। এই টাকায় একটা বড় ব্যবসা দাঁড় করানো যেত, কিন্তু মা এত টাকা কিভাবে খরচ করে ফেললেন কিছুই বুঝে উঠতে পারছি না। প্রতিবার মা বলতেন, তোর বউয়ের নতুন কাপড় লাগবে, গয়না লাগবে, বাচ্চার জন্য জিনিসপত্র লাগবে, এসবেই টাকা খরচ হয়ে গেছে। আমি চোখ বুজে মায়ের কথায় বিশ্বাস করতাম। তাই আমার মনে হচ্ছিল গীতার কারণেই কিছু জমা হয়নি। আমি গীতার ওপর রেগে গেলাম এবং ছুটি নিয়ে দেশে এলাম। বাড়ি পৌঁছে আমার 3 বছরের ছেলেকে খেলতে দেখে নিজেকে আর ধরে রাখতে পারলাম না। দৌড়ে গিয়ে ওকে কোলে তুলে নিয়ে আদর করতে লাগলাম। আমার ছেলে প্রথমবার আমায় আদর পেয়ে কাঁদতে লাগলো। সামনেই গীতা দাঁড়িয়ে, ও জল ভরা চোখে চুপচাপ আমাকে দেখছিল। 4 বছর পর ওকে দেখে আমার মনটা একেবারে গলে গেল, আর আমি ওর কাছে গিয়ে ওকে আদর করতে চাইলাম। কিন্তু গীতার অবস্থা দেখে আমি হতবাক হয়ে গেলাম, কেননা সে একেবারে শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে, রং ম্লান হয়ে একেবারে কালচে হয়ে গেছে, মুখে স্পষ্ট ক্লান্তির ছাপ। এরপরে হঠাৎ আমার চোখ ওর ছেঁড়া ফাটা কাপড়ের উপরে পড়ল, যেটা নানা জায়গায় সেলাই করা। গীতাকে দেখে মনে হচ্ছিল ও যেন কোনো ভিখারির মতো অবস্থায় আছে, আর এটাই আমাকে অবাক এবং চিন্তায় ফেলে দিল। প্রতি মাসে যে মেয়েটা নিজের উপর এত টাকা খরচ করে, সে আজ কেন এমন ভাঙাচোরা অবস্থায় আমার সামনে দাঁড়িয়ে? এর আগে আমি গীতাকে কিছু জিজ্ঞেস করতাম, আমার মা আমার হাত ধরে আমাকে নিজের ঘরে নিয়ে গেলেন এবং বললেন, তোর সঙ্গে অনেক কথা আছে, এখানে বস। আমি কয়েকটা মুহূর্ত আমার স্ত্রীর সঙ্গে কাটাতে চেয়েছিলাম,
কিন্তু মায়ের কথা এখন তার সঙ্গে কথা বলতে লাগলাম। গীতা ভেজা চোখে আমার দিকে একটানা তাকিয়েছিল, তারপর চুপচাপ রান্নাঘরের দিকে চলে গেল। কারণ আজ আমার বড় বোনের আসার কথা। তারা জানিয়েছিল যে পুরো মাসটা তারা এখানেই থাকবে। গীতা বড় বোনের স্বামীর পছন্দ অনুযায়ী সব রান্না করতে লাগলো, কারণ উনি যখনই আসতেন গীতার হাতে নতুন নতুন রান্না খেতে চাইতেন। এরপর গীতা আমার ছোট বোনের কাপড়ে ইস্ত্রি দিতে বসে গেল। আমি তার কাছে এলাম, কিন্তু তার হাতে আমার জন্য একটুও সময় ছিল না। এর মধ্যেই আমার বড় বিবাহিত বোনেরা তাদের বাচ্চা নিয়ে বাড়িতে এসে গেল। এই হইচই আর কোলাহলের মাঝে গীতার সঙ্গে একান্ত সময় কাটানোর সুযোগই হলো না। রাতে যখন সবাই খাওয়ার টেবিলে বসলাম, তখন গীতাকে কোথাও দেখা গেল না। আমি গীতাকে ডাক দিলাম, কিন্তু মা আমাকে থামিয়ে বললেন, থাক, ডাকতে হবে না, ও রুটি বানাচ্ছে। কেননা সবাই গরম গরম রুটি খাওয়ায় অভ্যস্ত হয়ে গেছে, ঠান্ডা রুটি কেউ খেতে চায় না। মায়ের কথা শুনে মনটা খুব খারাপ হয়ে গেল, কিন্তু আমি চুপ করে রইলাম এবং খুব কষ্টে দু একবার খেলাম। খাওয়া শেষে সব বোনেরা আমাকে ঘিরে ধরল আর বলল, দাদা আমাদের জন্য কি গিফট এনেছো? আমি সবার জন্য কিছু না কিছু নিয়ে এসেছিলাম, কিন্তু ওর জোর করে গিফট খুলে নিল। আর যেগুলো আমি গীতার জন্য এনেছিলাম সেগুলো কেড়ে নিয়ে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিল। গীতার জন্য কিছুই থাকলো না, শুধু একটা পারফিউম পড়েছিল, সেটাই আমি রেখে দিলাম। রাতে আমি গীতার জন্য অপেক্ষা করছিলাম। ও প্রায় রাত 11টার দিক খুব ক্লান্ত অবস্থায় ঘরে এলো। আমি এগিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলাম এবং পাশে বসিয়ে তাকে বিভিন্ন কথা বলতে লাগলাম, কিন্তু গীতা আমার কথার জবাব শুধু হ্যাঁ নাতে নাড়া দিচ্ছিল। এরপরে আমি তাকে পারফিউমটা দিলে ও চুপচাপ সেটা রেখে দিল। আমি আমার ছেলের জন্য যে খেলনা নিয়ে এসেছিলাম সেটাও এক দৃষ্টিতে জল ভরা চোখে তাকিয়ে দেখছিল। ওর চোখে তখন একটা আনন্দের ঝলক ছিল। গীতার এমন বদলে যাওয়া ব্যবহার দেখে আমি অবাক হয়ে বললাম, তুমি সারাদিনের কাজে ক্লান্ত হয়ে পড়েছ, এখন বিশ্রাম নাও। তখন সে বলল, না, এখন তোমার সব বোনেদের কাপড় ধুতে হবে, আজ না ধুলে কাল আরও অনেক জমে যাবে। এই বলে সে আমার থেকে অনুমতি নিয়ে কাপড় ধুতে চলে গেল। ওর যাওয়ার পর আমি ওর আলমারি খুলে না সেখানে কোনো নতুন জামা কাপড় দেখলাম, আর না কোনো গয়না, না মেকআপ দেখলাম। ওর আলমারিতে একটাও নতুন জিনিস ছিল না, সব সেই পুরনো কাপড় যা আমি ওকে বিয়ের সময় দিয়েছিলাম। আমার মাথায় কিছুই ঢুকছিল না। মা আমাকে যা যা বলেছিলেন তার কিছুই এখানে দেখতে পাচ্ছি না। যাই হোক, আমি খুব ক্লান্ত ছিলাম, তাই ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে আবার আমার বোনেরা আমাকে ঘিরে ধরল। কেউ ঘুরতে যেতে চায় তো কেউ শপিংয়ে যেতে চায়, আর আমার বউ গীতা একা রান্নাঘরে সবার জন্য রান্না করছে। আমি বারবার রান্নাঘরের দরজার দিকে তাকাচ্ছিলাম আর কথা বলতে বলতে আমাদের বোনদেরকেও লক্ষ্য করছিলাম। হঠাৎ আমি খেয়াল করলাম আমার বোনেরা ভারী ভারী গয়না পরে আছে, অথচ তাদের স্বামীরা খুব সাধারণ চাকরি করে। তাদের আর্থিক অবস্থা তেমন ভালো নয়, তবে এত ভারী ভারী গয়না কোথা থেকে এলো? আমি আর থাকতে না পেরে জিজ্ঞেস করলাম, এই গয়নাগুলো কে দিল? তারা হেসে বলল, মা বানিয়ে দিয়েছেন। আমি মায়ের মুখের দিকে তাকাতেই মা হঠাৎ চমকে গিয়ে বললেন, হ্যাঁ, বিয়েতে কিছুই দিতে পারিনি, তাই পরে টাকা জমিয়ে গয়না বানিয়ে দিয়েছি। মায়ের কথা শুনে আমি চুপ করে রইলাম। এরপর আমার ছোট ভাই বলল, আমি একটা ফ্যাক্টরি খুলেছি। ভাইয়ের কথা শুনে আমি অবাক হয়ে গেলাম, কেননা সে তো জীবনে কিছুই করেনি। তাহলে হঠাৎ করে তার কাছে এত টাকা কোথা থেকে এলো? ফ্যাক্টরি কীভাবে খুলল? প্রতিটি কথা আমাকে একটু করে ধাক্কা দিচ্ছিল, আর আমার নিজেকে বোকার মতো মনে হচ্ছিল যে এত কিছু আমি কিভাবে এত বছরে একবারের জন্যও বুঝিনি। দুদিন পর আমার ছোট বোন, যার বিয়ে আমার জার্মানি যাওয়ার পরে হয়েছিল, আমাকে তার বাড়িতে নিমন্ত্রণ করলো। আমি বোনের বাড়িতে গিয়ে যা দেখলাম তাতে আমি স্তব্ধ হয়ে গেলাম। কেননা ঘর ভর্তি দামি দামি ফার্নিচার, এসি, কুলার, পাখা, ডাইনিং টেবিল। আমি জিজ্ঞেস করতে সে খুশি মনে বলল, সব মা দিয়েছেন। তাই তো শ্বশুর বাড়িতে এখন আমার সম্মান বেড়ে গেছে। এখন আমি পরিষ্কার বুঝতে পারছি যে আমার এই কয়েক বছরের কষ্টার্জিত উপার্জন কোথায় উড়ে গেছে। ছোট মেয়ের জন্য সমস্ত আরাম আয়েশের ব্যবস্থা, বড় মেয়েদের গয়না, ছোট ছেলেকে ফ্যাক্টরি, আর আমি একদম খালি হাতে থেকে গেলাম। আর আমার স্ত্রী হয়ে উঠেছে এই বাড়ির চাকরানি।
আমার নিজের উপর খুব আফসোস হচ্ছিল যে আমি এত বছরে কিছুই করতে পারিনি। কিন্তু একটা প্রশ্নের উত্তর আমি পাচ্ছিলাম না, যে গীতা কেন চুপ ছিল, ও কেন আমাকে কিছু জানালো না, কেন একবারও অভিযোগ করলো না, কেন ও শুধু চুপচাপ পুরো বাড়ির সেবা করে যাচ্ছিল। দুদিন পরে নবরাত্রির 9 দিন পূর্ণ হবে, তাই আমি কাউকে কিছু না জানিয়ে চুপচাপ গীতা আর আমার ছেলের জন্য কিছু কেনাকাটা করলাম। বাড়িতে এসে সব জিনিস আলমারিতে গিয়ে খুব যত্ন করে রেখে দিলাম। গীতা 9 দিন উপবাস রেখে না খেয়ে পুরো বাড়ির কাজ করেছে, তাই আমি সকালে ওকে একটা চমক দিতে চেয়েছিলাম, আর আমার ভুলগুলোর জন্য ক্ষমা চাইতেও চেয়েছিলাম। সকালে ঘুম থেকে উঠে দেখলাম গীতা কোথাও নেই। রান্নাঘরে গিয়ে দেখলাম গীতা আমাদের ছেলে পিন্টুকে বোঝাচ্ছে, তোকে এই পুরনো জামাই পরতে হবে, আমাদের কাছে নতুন জামা নেই। কিন্তু পিন্টু কাঁদতে কাঁদতে বলছে, তুমি সবসময় সাগর আর রোহনের পুরনো জামাই আমাকে দাও। গীতা ওকে বুঝিয়ে বলছিল, আমাদের কপালে এইটাই আছে, তাই এখন চুপ করে এগুলাই পরো। এই কথা শুনে বুকের ভেতরটা কেঁপে উঠল, আর লজ্জায় আমার মরে যেতে ইচ্ছে করছিল। আমি এগিয়ে গিয়ে গীতাকে জিজ্ঞেস করলাম, আমি পিন্টুর জন্য যেসব জামা এনেছিলাম সেগুলো কোথায়? গীতা বলল, বড় দিদি আর ছোট দিদি সেগুলো নিয়ে গেছে, আর তাদের ছেলের পুরনো জামা আমাদের দিয়ে গেছে। গীতার কথা শুনে আমার খুব রাগ হলো, আর আমি গীতাকে বললাম, তুমি আমাকে ক্ষমা করে দাও, আর একটা দিন, এই শেষ নবরাত্রিটা পার হলেই আমরা আর এখানে থাকবো না। তুমি আর পিন্টু আমার সঙ্গে জার্মানি যাবে, আমি আমার ছেলেকে আর এখানে রেখে যেতে পারবো না। আমি তাকে জানালাম, আমি তোমার আর পিন্টুর পাসপোর্টের ব্যবস্থা করব, আর জার্মানিতে গিয়ে আমি আমাদের জন্য একটা নতুন ঘর ঠিক করব। তারপরে আমি আলমারি থেকে ওদের জন্য আনা নতুন জামাকাপড় বের করে দিলাম। পিন্টু খুব খুশি হলো, আর গীতার চোখ থেকে টপ টপ করে জল পড়তে লাগলো। এরপরে গীতা বলল, মা, আমার সাজগোজ একেবারেই পছন্দ করতেন না, তাই তোমার যাওয়ার পর থেকেই আমাকে নতুন কাপড় পরতে দেননি। আমি বললাম, তুমি আমার কাছে এ কথা একবারও বলনি কেন? গীতা বলল, পুরো পৃথিবীর মতো তুমিও আমার মন ভেঙে দিয়েছিলে, তাই আমি কখনো অভিযোগ করিনি। তার কথা শুনে আমার খুব আফসোস হলো। নবরাত্রির দিনটা শেষ হলেই আমি গীতা এবং আমার ছেলেকে নিয়ে সেই বাড়ি থেকে চিরদিনের জন্য জার্মানিতে চলে এলাম। আজ 1 বছর কেটে গেছে। মায়ের ওপর রাগ করে আমি তার ফোন ধরিনি। মা আমার ইনকামের টাকায় তার সব সন্তানের প্রয়োজন মিটিয়েছেন, আর আমার স্ত্রী আর ছেলেকে উপেক্ষা করেছেন। মা অনেকবার ফোন করেছিলেন, কিন্তু আমি তার একটা ফোনও ধরিনি। তখন গীতা আমাকে বুঝিয়ে বলল, তুমি তোমার মায়ের সঙ্গে এমন করো না, যদি তার শরীর খারাপ হয়, তাই অন্তত ফোনটা ধরো, দেখো কি হয়েছে। গীতা এত অত্যাচার সহ্য করার পরেও কখনো মন থেকে মাকে ঘৃণা করেনি। আমি এবার মাকে ফোন করলাম। মা ফোন ধরেই কান্নায় ভেঙে পড়ে বললেন, তোর ছোট ভাই লাভ ম্যারেজ করে বউকে নিয়ে ভাড়া বাড়িতে চলে গেছে। এখন আমি বুঝতে পেরেছি যে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি তোর ইনকামের সব টাকা তোর ভাই বোনের পেছনে খরচ করে ফেলেছি। তোর ভাইয়ের বউ এতটাই অহংকারী যে সে আমার সঙ্গে কথা বলাও অপমান বলে মনে করে। সে আমাদের গাইয়া এবং অশিক্ষিত মনে করে। তোর বোনরাও এখন আমার সাথে যোগাযোগ রাখে না। তাদের ডাকলে তারা বলে, আমাদের সময় নেই। আমি খুব অসহায় হয়ে পড়ে আছি। তুই বল বাবা, এখন আমি কি করব? মায়ের কথা শুনে আমার সেই পুরনো দিনগুলোর কথা মনে পড়ে গেল, যখন সবাই আমার স্ত্রীর ওপর অত্যাচার করত, তখন তিনি কিছু না বলে সব সহ্য করতেন। আজকে যা হচ্ছে তার সবই তার কর্মফল। আমার ইনকামের সব টাকা সে যাদের ওপর খরচ করলো, সেই সন্তানেরা তাকে দুবেলা খেতে দিতেও রাজি না। বন্ধুরা, এখন আমি আপনাদের কাছে জানতে চাই যে আমার মাকে নিজের কাছে এনে রাখা উচিত, নাকি আমার ভাই বোনেরা যেমন তাকে একা ছেড়ে দিয়েছে আমারও তেমন করা উচিত? আমার স্ত্রী তো বলেছে, তুমি তোমার কর্তব্য পালন করো, যেমনই হোক উনি তোমার মা, তোমার উচিত তাকে নিজের কাছে এনে রাখা এবং যত্ন করা। তো বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। গল্পটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এরকম গল্প আরও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।